ঠিকই করছে। ওয়াকআপ যে বিল আনা হয়েছে সেই ওয়াকআপ বিলের বিরোধিতা আমরা প্রথম দিন থেকে করছি। এই ওয়াকআপ বিলের মাধ্যমে মুসলমান সমাজের যে ঐতিহ্যগত যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ওয়াকআপ বোর্ড, অনেকের বুঝতে ভুল হয়, এই ওয়াকআপ বোর্ডটা কিন্তু ধর্মপ্রাণ মুসলমান বা কোনো হিন্দু, তারাও মুসলমান সমাজের জন্য আল্লাহ তাআলাকে শপথ করে যে দান করে, সেটা হচ্ছে ওয়াকআপ। আজকে সরকার একটা অপপ্রচারের মাধ্যমে বোঝাতে চাইছে যে মুসলমানদের হাতে প্রচুর পরিমাণ জমি চলে গেছে এবং ওয়াকআপের মাধ্যমে সেই জমি তাদের দখলে রেখেছে। তাই ওয়াকআপ বিল এনে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করে ওয়াকআপের যে মূল লক্ষ্য, যে মূল আদর্শ, যে মূল ঘরানা, যে মূল ভাবনা, সেটাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ওয়াকআপ বোর্ডে মুসলমান নয়, ওয়াকআপ বোর্ডে সমাজের কেউ নয়, ওয়াকআপ বোর্ডের সম্পত্তি ফয়সালা করবে ট্রাইব্যুনাল নয়, ওয়াকআপ সম্পত্তির ফয়সালা করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মনে করুন একটা সরকারি জমি, সেটা ওয়াকআপের, সেটা নিয়ে কোনো বিবাদ থাকতে পারে, সেই বিবাদ অনুযায়ী সেই জমির ফয়সালা করবে কে? সরকারি জমির ফয়সালা করবে ডিএম। এটা হচ্ছে আইন। এটা কি সম্ভব যে সরকারি জমির ফয়সালা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে, তার সরকারের বিরোধিতা করবে? এই পশ্চিমবঙ্গের সরকার এতদিন পর্যন্ত ওয়াকআপ নিয়ে রাজনীতি করেছে। ওয়াকআপ বোর্ডের রোজগারকে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে বন্টন করে তারা দেখাতে চাইছে যে এ টাকা রাজ্য সরকার দিচ্ছে। মিথ্যা কথা। রাজ্য সরকার ইমাম মুয়াজ্জিনদেরকে কোনো পয়সা দেয় না। ওয়াকআপ বোর্ডে যে রোজগার, সেই রোজগার থেকে টাকা দেয়। সরকার যদি সদিচ্ছা থাকতো, নিজেদের ঘর থেকে আরো টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনদের বেতন আরো বাড়াতে পারত। এখানে সেটা হয় না, বরং উল্টো হয়। এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ভারতবর্ষে ওয়াকআপ সম্পত্তি আছে। 1,48,200 ওয়াকআপ সম্পত্তি আছে। তার মূল্য কয়েক হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। যদি এই সম্পত্তি ঠিক মতন ব্যবহার করা হয়, তাহলে ইমাম মুয়াজ্জিনদের ওয়াকআপ বোর্ডের যে অর্থ দেওয়া হয়, সে অর্থ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। কারণ পশ্চিমবঙ্গে ওয়াকআপ সম্পত্তি এখানেও লুট হচ্ছে। কলকাতা চলে যান, ওয়াকআপ সম্পত্তি দখল করে বহুতল বিল্ডিং হচ্ছে। আপনারা জানেন এই যে বিধানসভা, এই বিধানসভা পশ্চিমবঙ্গের সেটা ওয়াকআপ সম্পত্তি। এই রাজ্য সেই বিধানসভার জন্য কত ভাড়া দেয় জানেন? 100 টাকা। কলকাতার টালিগঞ্জ ক্লাব হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, যেখানে সিনেমা শুটিং হয়। কলকাতার রয়্যাল গল্ফ ক্লাব হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, সেগুলো সব 100 টাকা, 200 টাকা, 500 টাকা ভাড়া। আজকে পশ্চিমবঙ্গের সরকার ভোট এলে মুসলমান মুসলমান করবে। একটা কথা আছে আমাদের গ্রামে, যে যখন চোখে নাই পানি কাঁদছে আমার নানি। তো যখন ভোট আসবে, তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই রকম ভাবে মুসলমান মুসলমান করতে থাকবে, যাকে উদ্দেশ্য করে আমি বলতে চাইছি, দিদি তোমার চোখে নাই পানি, তুমি কাঁদছো আমার নানি। এই করে মুসলমান সমাজকে ঠকানো হচ্ছে। আমরা এই যে ওয়াকআপ বিল এনেছি, এটা একটা মুসলমান সমাজের বিরুদ্ধে একটা বিল। আর্টিকেল 26, 26তম অনুচ্ছেদ সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে তাদের ধর্মের নামে সম্পত্তি রাখা। আজকে হিন্দুদের জন্য ট্রাস্ট আছে, হিন্দু মন্দিরের ট্রাস্ট আছে, মুসলমানদের জন্য ওয়াকআপ আছে। অসুবিধা কি আছে? সেগুলোকে দখল করার প্রয়োজনীয়তা কেন পড়ছে? তার একটাই লক্ষ্য, আবার সেই বিভাজনের রাজনীতি, আবার সেই বিভাজনের রাজনীতি। তাই কংগ্রেস প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছে। আপনারা জানেন এই ওয়াকআপ বোর্ড নিয়ে যে কমিটি হয়েছে পার্লামেন্টে, সেই কমিটিতে রেকর্ড পরিমাণ, আজকে যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে কোনদিন হয়নি, 5 কোটি দরখাস্ত পড়েছে এই ওয়াকআপ বিলকে বানচাল করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য। 5 কোটি দরখাস্ত পড়ে, যা ভারতবর্ষে কেন পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো বিলের বিরুদ্ধে এই প্রতিবাদ হয়। মানসিক সমস্যা দেখুন, ভারতবর্ষের যে কটা পলিউটেড সিটি আছে, তার মধ্যে শুধু নয়, সারা পৃথিবীতে যে সমস্ত দূষিত শহর আছে, তার মধ্যে কলকাতা অন্যতম। আমি কথা বলছি না যে কলকাতা বাদ দিয়ে ভারতবর্ষের সব শহরে
আরামে মানুষ থাকে, সেখানে দূষণ নেই তা বলছি না, কিন্তু দূষণযুক্ত শহরের মধ্যে কলকাতা অন্যতম। আমাদের সমস্যাটা কি জানেন, এখানে চালাকিটা কি জানেন, কলকাতায় যেটা চালাকি করা হয় সেটা কলকাতায় দূষণ মাপার কোনো ব্যবস্থা নেই। আপনি অন্যান্য শহরে যান, আপনি দিল্লিতে যান, আপনি দেখতে পাবেন, বড় বড় শহরে যান, দেখতে পাবেন ভারতবর্ষের বড় বড় শহরে সেখানে দূষণের পরিমাণ আপনি দেখতে পাবেন। সেখানটাই যেমন ঘড়ির টাইম দেখা যায়, রেলের টাইম দেখা যায়, দূষণের পরিমাণও দেখা যায়। এই পশ্চিমবঙ্গে যেখানে সবকিছু ধামাচাপা, যেখানে মানুষের কাছে কোনো কিছু প্রকাশ হয় না, আপনি বলুন তো প্রতিদিন কলকাতার বুকে যে দূষণ হচ্ছে তার পরিমাণ এলাকা অনুযায়ী মানুষ কি জানতে পারে? আপনি কি জানেন? জানতে পারে না। অর্থাৎ মানুষকে ধোঁকা দেওয়া হয়। এবং আরো বলছি, কলকাতা আজকে কলকাতা আজকে ফুসফুসের ক্যান্সারের রাজধানীতে রূপান্তরিত হচ্ছে, ক্যাপিটাল ফর লাং ক্যান্সার সেই দিকে যাচ্ছে। কলকাতায় আজকে টিবি এই দূষণের কারণে হু হু করে বাড়ছে। এই কলকাতার বুকে জঞ্জাল, দূষণ গোটা কলকাতাকে ধ্বংস করে দিচ্ছে। জলা জায়গা সব ভরাট হয়ে যাচ্ছে, হাজার হাজার একর জলা জায়গা। কোথায় যাবে সব মানুষ জানি না। কলকাতা হয়তো একটা কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে, কিন্তু মানুষ্য বসবাসের জন্য ক্রমশ অনুপযোগী হয়ে চলেছে। নতুন কারখানা নেই, বন্যায় ডুবছে দাসপুর এলাকার শনিবার তারপরে সভা সংদেশের নদীকরণ প্রতিবাদ করেছে আন্দোলন জোরালো। তো আমার বক্তব্য হচ্ছে একটাই, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে ঢোল বাজানো হলো, মমতা ব্যানার্জি ঢোল বাজিয়ে দিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান টাকা দিয়ে দিলাম, তার দলের এমপি সে আবার খুশিতে ডগমগে কত না সম্বর্ধনা, কত না প্রশংসা করলো। প্ল্যানটা বানানোর আগেকার এইসব প্রশ্ন আসেনি। প্ল্যানটা বানানোর আগে জমির সমস্যা কেন সমাধান করা হয়নি? এবার কি বলবে, আমি তো টাকা দিয়েছিলাম, ঘাটাল প্ল্যানটা হবার মুখেই ছিল, জমির জটে গিয়ে ফেসে গেলাম। এইভাবে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গকে রেল দিয়েছেন, কিন্তু রেল চালু করেননি, খাতা কলমে দিয়েছেন। রেলের কারখানা, রেলের লাইন সব খাতায় কলমে দিয়েছেন, কোথাও কিছু হয়নি। কি বলেছিলেন? জমি জট। ঘাটালে আগামী দিনে যখন হবে না, মানুষ যত তাড়াতাড়ি চাইছে তততে ঘাটাল তো হবে না, পারবে না এই সরকার। এই তো বর্ষা আসছে, তখন কি বলবে? তখন ডিবিসি থেকে জল ছেড়ে দিল, ম্যানমেড বন্যা তকমা লাগিয়ে দেবে। আর দ্বিতীয় কথা বলবে, আমি তো ঘাটাল করতে চেয়েছিলাম, জমি জটে আটকে গেল, গল্প শেষ। ঢপের কীর্তন হবে আরেকটা, ঘাটালের মানুষকে আরেকবার ঢপের কীর্তন শুনতে হবে। নতুন করে একটা বিপ্লব। আমার মনে হয় এটা তৃণমূল গটাপ পড়ছে কিছু, এটা কোনো মানেই হয় না। আজাদ কাশ্মীরের কথা হঠাৎ যাদবপুরে আসবে কেন? লক্ষ্য করে দেখবেন, মানে ঘটনা পাল্টা দোষারোপ করা, নিজের দোষকে ধামাচাপা দেওয়া, অপরকে দোষী প্রমাণ করা, এই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আস্তে 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 এই কথাগুলো আসবে। এরপরে বলবে যে এরা দেশ বিরোধী। মোদির ভাষা দিদির ভাষায় এত মিল কেন আমি খুঁজে পাই না। এই বিজেপি পার্টি দিল্লির ইউনিভার্সিটি যা করেছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে, সে একই জিনিস যাদবপুর ইউনিভার্সিটি কেন করছে? দিদির ভাষা মোদির ভাষা এক হয়ে যাচ্ছে। আলু চাষিদের পক্ষে ভাই আমি, এটার মধ্যে ব্যালেন্স করা দরকার। মানুষের সস্তায় আলু পাওয়া দরকার, আলু চাষিদের সস্তায় দাম পাওয়া দরকার, এই ন্যায্য দাম পাওয়া দরকার। আমি বলছি কি, কনজিউমার যারা যারা খরিদ করে আলু, তাদের একটা নির্দিষ্ট দরের মধ্যে আলু খরিদ করার সুযোগ থাকা দরকার, এক। দুই নম্বর, আলু চাষি যারা যে আলুটা চাষ করছে তার ন্যায্য মূল্য পাওয়া দরকার, দুই। তিন নম্বর, যারা হিমঘরের মালিক তাদেরও যেন লোকসান না হয় সেটা দেখা দরকার। এটা একে অপরের সঙ্গে জড়িত পরস্পর। পশ্চিমবঙ্গ সরকারের কোনো পলিসি নেই, পলিসি কিছু নেই। যখন আলুর দর বেড়ে গেল, আচ্ছা আমি একটা বাজার থেকে সস্তা আলু দিয়ে দিলাম, চলো সস্তা আলু দিয়ে দিলাম। আমি যখন বাইরের রাজ্যে আলু আমার বিক্রি করার সুযোগ আছে, তখন আমি সে বাইরের রাজ্যে আলু যাওয়া বন্ধ করে দিলাম।
অথচ আমার রাজ্যে সারপ্লাস আলু, উদ্বৃত্ত আলু। অর্থাৎ সরকারের অ্যাকশনগুলো কিরকম জানেন? অ্যাডহক, যখন যখন নিজার রিয়াকশন বলে এগুলোকে। এখন একটা কিছু করা দরকার করে দিল, পরে একটা কিছু দরকার তো করে দিল, কিন্তু একটা স্থায়ী যে পলিসি আলুর উপরে দাঁড়িয়ে, আলুর ক্রেতা, আলুর উৎপাদক, আলুর বিক্রেতা, আলুর সংরক্ষণ, এই চারটে বিষয় নিয়ে একটা যে পলিসি হওয়া দরকার, সুস্থ পরিকল্পনা এ রাজ্যে তা কোনোদিন করা হয় না। ফলে একটা গান শুনতাম না আগে, উঠ ছুরি তোর বিয়ে লেগেছে, এখানে তাই হয়। সংকট দেখা দিলে এই তাতে কিছু একটা কর, সস্তা আলু দিয়ে দে, ট্রাক আটকি দে অন্য রাজ্যে যাওয়ার আগে। এই উঠ ছুরি তোর বিয়ে লেগেছে বলে একটা গান শুনতাম, এখানে তাই।